সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাকস্থলীতে খাদ্য পরিপাক ক্রিয়া। আমাদের পরিপাক নালীর তিনটা জায়গায় খাদ্য পরিপাক হয়ে থাকে। প্রথমত মুখবিবরে, দ্বিতীয়ত পাকস্থলীতে এবং চূড়ান্তভাবে পরিপাক ঘটে থাকে ক্ষুদ্রান্তে। তো আজকে আমরা পাকস্থলীতে খাদ্য পরিপাক ক্রিয়াটা নিয়ে আলোচনা করব। পাকস্থলীতে খাদ্যের পরিপাক মূলত দুইটি উপায়ে ঘটে থাকে, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তো প্রথমেই পাকস্থলী কাকে বলে? পাকস্থলী হচ্ছে যে অন্ননালীর পরের থেকে যে থলিকাকার পেশিবহুল যে অঙ্গটি বিদ্যমান, সেই অঙ্গটিকে আমরা পাকস্থলী বলে থাকি। এই পাকস্থলীতে একজন নবজাতক শিশুর পাকস্থলীর ধারণ ক্ষমতা 30 মিলিলিটার বা 1 আউন্স। বয়ঃসন্ধিকালে পাকস্থলীর ধারণ ক্ষমতা হয় 1 লিটার এবং পর্যায়ক্রমে পূর্ণবয়স্কদের ক্ষেত্রে 1.5 লিটার থেকে 2 লিটার ধারণ ক্ষমতা হয়ে থাকে। তো এখন আমরা আলোচনা করব যান্ত্রিক পরিপাক। পাকস্থলীতে অন্ননালী থেকে খাদ্য পাকস্থলীতে যাওয়ার পর সেই খাদ্যটা সেখানে 15 থেকে 20 সেকেন্ড পর পর পাকস্থলীর প্রাচীরের একটা সংকোচন ঘটে, যেই সংকোচনটাকে পেরিস্টালসিস বলা হয়। এই পেরিস্টালসিসের সংজ্ঞাটা আমরা অন্যভাবে দিতে পারি যে পাকস্থলীর পরিপাক নালীর পেশির সংকোচন প্রসারণের ফলে খাদ্যবস্তু ধীরে ধীরে সামনের দিকে যে প্রক্রিয়ায় এগিয়ে যায়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি পেরিস্টালসিস বা পেরিস্টালটিক সঞ্চালন। তো খাদ্যবস্তু পাকস্থলীতে 2 থেকে 6 ঘন্টা পর্যন্ত অবস্থান করে। এই সময়ে খাদ্যবস্তুগুলা এই গ্যাস্ট্রিক জুসের সাথে মিশ্রিত হয়ে একটা অর্ধ পরিপাকৃত মণ্ডে পরিণত হয়, সেটাকে কাইম বলে। এই কাইম কাকে বলে এটাও জ্ঞানমূলক প্রশ্নে এসে থাকে। এরপরে খাদ্যবস্তুর সঙ্গে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হয়ে এই খাদ্যবস্তুর সঙ্গে যে ব্যাকটেরিয়া, বাইরে থেকে আগত জীবাণু যেগুলো থেকে থাকে মুখবিবরে ফাঁকি দিয়ে যেগুলো পাকস্থলীতে চলে গেছে, সেগুলোকে ধ্বংস করে ফেলে। এটা হলো পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক। এবার পাকস্থলীতে রাসায়নিক পরিপাক নিয়ে আলোচনা করব। মূলত 6 ধরনের খাদ্যের মধ্যে আমরা জানি 3 ধরনের খাদ্যই জটিল অবস্থায় থাকে: শর্করা, আমিষ, স্নেহ। পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না, কেননা পাকস্থলী থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী কোনো এনজাইম নিঃসৃত হয় না। তবে মুখবিবরে যে পরিপাক শুরু হয়েছে যে টায়ালিনের প্রভাবে, সেই টায়ালিনের প্রভাবে পাকস্থলীতে পরিপাকটা চলতেই থাকে কিছু সময়। আমিষ পরিপাক। পাকস্থলীতে মূলত আমিষ জাতীয় খাদ্যেরই পরিপাক হয়ে থাকে। আমিষ জাতীয় খাদ্য পরিপাকের আগেই আমরা জানব যে পাকস্থলীর প্রাচীর থেকে যে গ্যাস্ট্রিক জুস বলে থাকি আমরা, গ্যাস্ট্রিক জুসে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক জুসে 2 ধরনের নিষ্ক্রিয় এনজাইম থাকে, একটা পেপসিনোজেন আর একটা প্রোরেনিন। এগুলো নিষ্ক্রিয় অবস্থায় নিঃসৃত হয়। এই গ্যাস্ট্রিক জুসে 99.45% পানি থাকে। এই নিষ্ক্রিয় এনজাইম সমূহ যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসে তখন এরা সক্রিয় হয়ে ওঠে। যেমন পেপসিনোজেন HCl এর সংস্পর্শে এসে সক্রিয় পেপসিনে পরিণত হয়। এই পেপসিন পেপসিন এনজাইমটা তখন আমরা দেখতেছি আমিষ জাতীয় খাদ্যকে ভেঙে এই পেপসিন এনজাইম আমিষ জাতীয় খাদ্যকে ভেঙে পেপটোন এবং প্রোটিওজে পরিণত করতেছে। অন্যদিকে ওই যে নিষ্ক্রিয় প্রোরেনিন, এটাও HCl এর সহায়তায় এসে সক্রিয় রেনিন এনজাইমে পরিণত হয়। এই রেনিন দুগ্ধ কেসিন, এটা এক ধরনের প্রোটিন, এটাকে ভেঙে প্যারাকেসিনে পরিণত করে।
পেপসিন আবার প্যারাকেসিন, এই প্যারাকেসিনকে ভেঙে আবার ক্ষুদ্রতম একটা অংশ পেপটোনে পরিণত করে। অন্যদিকে পাচক রসে আরেকটা এনজাইম থাকে, জিলেটিনেস নামক একটা এনজাইম। এই জিলেটিনেস এনজাইম জিলেটিন জাতীয় খাদ্যকে ভেঙে পেপটোন এবং পলিপেপটাইডে পরিণত করে। মূলত পাকস্থলীতে আমিষ জাতীয় খাদ্যেরই বেশি পরিপাক হয়ে থাকে। এবার স্নেহ বা লিপিড জাতীয় খাদ্যের পরিপাক সম্পর্কে জানব। মূলত পাকস্থলী অম্লীয় মাধ্যমের HCl এর কারণে পাকস্থলীতে অম্লীয় মাধ্যমের সৃষ্টি হয়, আর অম্লীয় মাধ্যমে এনজাইম সমূহ কাজ করতে পারে না। তবে সাম্প্রতিককালে প্রমাণ পাওয়া গেছে যে গ্যাস্ট্রিক লাইপেস নামক একটা দুর্বল এনজাইম আছে, যে এনজাইমটা অম্লীয় মাধ্যমে কাজ করতে পারে। এই এনজাইম কেবল মাখনের চর্বি বা বাটার ফ্যাটের উপর কাজ করে বলে প্রমাণ পাওয়া গেছে। এরপর খাদ্যবস্তু এখান থেকে ধীরে ধীরে ক্ষুদ্রান্তে প্রবেশ করে এবং ক্ষুদ্রান্তের পরিপাক ক্রিয়া শুরু হয়।